ভৌতবিজ্ঞানের ডাইনামিক সাজেশন ক্লাস 10 ভৌতবিজ্ঞানের তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো যে ভৌতবিজ্ঞানে 67+ অনায়াসে তোলা যায় কিভাবে স্যার বলেছে তারাও আজকের ভিডিওটা দেখবে কারণ ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ সাজেস্টিভ কোশ্চেন্স তোমরা পাবে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে এবং আমার স্যার গত বছর এই চ্যানেলে ভিডিও দিয়েছিল, তোমাদের প্রিয় চ্যানেলে স্যার ভিডিও দিয়েছেন এবং তোমরা কিন্তু অবশ্যই স্যারের যে চ্যানেল রয়েছে পিডি স্টাডি সেন্টার সেখানে ভৌতবিজ্ঞান রিলেটেড প্রচুর ভিডিওস দেওয়া রয়েছে। এখন আমাদের রাত অনেকটাই, তবুও আমরা সারাদিন দুজনেই পড়িয়ে ক্লান্ত, অফিস থেকে এসে স্যার মুখ থেকে কথা বেরোচ্ছে না, আমারও বেরোচ্ছে না, তবুও তোমাদের জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি এবং সেটা তোমাদের কাজে আসলে তবেই আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো। স্যার আবার আপনাকে ওয়েলকাম। পুরো সাজেশনটা ওদেরকে বলবেন আর এই সাজেশনের পিডিএফ পেতে স্যারের চ্যানেলের লিঙ্কে তোমরা যাবে, সেখানে স্যারের টোটাল কন্ট্যাক্ট ডিটেল রয়েছে, তোমরা স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে স্যার তোমাদেরকে দিয়ে দেবে। তবে পুরো ভিডিওটা দেখো, কারণ পিডিএফ করে তোমরা লাফিও না। স্যারের ওই মূল্যবান বক্তব্যগুলো সাজেশন বলাকালীন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেকখানি বললাম, এবার স্যারের বলবার পালা। ওকে, তো চলো আমরা একদম শুরু থেকে শুরু করি, যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। যখন দেখবো আর কথা বলতে পারছি না, তুমি তো প্রথমেই বলে দিলে সারাদিন পড়িয়েছি, তারপর দুজনেরই অফিস ছিল, তো তার সত্ত্বেও তোমাদের জন্য এসছি। তো যতটা সম্ভব তোমাদেরকে দিই, তারপর যদি বাদ থাকে রেস্ট অফ পার্ট পরের দিন দেখে নেবো। যেমন ওই 1 2 3 করে থাকে ওইভাবে আমরা দেখে নেবো। তো প্রথমেই তোমাদেরকে বলবো পরিবেশের জন্য ভাবনা, তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে একদম দ্য কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট যেটা রয়েছে, সেটা থেকে কিন্তু টোটাল 5 নাম্বার আসে। 5 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে একটা, ভিএসকিউ থাকবে কিন্তু 2টো, আর এসিকিউ থাকবে কিন্তু 1 পিস 2 নাম্বারের। টোটাল তাহলে কত হলো তোমার 2 আর 2 4, আর কিন্তু 5 কমপ্লিট হলো। তো এখান থেকে তোমরা কোন কোন শর্ট প্রশ্নগুলো পড়ে যাবে আমি তোমাদেরকে একটু বলছি, তাড়াতাড়ি করে খাতায় নোট ডাউন করো। তো আর এই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দেবে। এবার তোমরা কিন্তু আগেই বলছি, তোমাদের মনে হতে পারে যে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না, আমিও বলছি ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না, বাট সাজেশন আমরা করে দেখাবো। তো তোমরা এই প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দাও। অহরহ প্রশ্ন আছে, কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না। যদি তোমরা কেউ কোশ্চেন করো আমাকে, স্যার এইগুলো 100% আসবে, তো তাহলে আমাকে প্রশ্ন চুরি করতে হবে পশ্চাতে, সেটা তো আমাদের সম্ভব না। ডেটল কিনা বলতে পারে না 100% জীবাণু ধ্বংস করবে, আমি তো সাধারণ মানুষ মাত্র, তো 99.9%। তো তাও চেষ্টা করছি, তোমরা এই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দাও। আরে ভাই, দেখতে তো কোনো পয়সা লাগছে না, দেখতে কি স্যার পয়সা লাগছে আপনার চ্যানেলে? তাহলে অন্তত যদি দেখে কিছু হয়, এখনো তো সময় আছে, যদি এখান থেকে 20টা নাম্বারও তোমরা চলে আসে বা 60 নাম্বার চলে আসে, পরে কিন্তু মনে হবে না শ্রদ্ধার চোখে দেখি ফ্রেন্ডলি লার্নিংকে অন্তত 60 আমাকে পাইয়ে দিয়েছে। চলো কথা না, প্রশ্ন প্রথম যেটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, সবচেয়ে ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস কোনটি, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। নেক্সট, কয়েকটি জীবাশ্ম জ্বালানির নাম তোমরা মুখস্থ করে রাখবে, অপশনে যেটা যদি থাকবে সেটা তোমরা করে দেবে। নেক্সট, প্রধান গ্রিন হাউস গ্যাস, মারাত্মক প্রশ্ন। প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু ওজোন স্তরকে কিন্তু ক্ষতি করতে পারে না, এটা ইম্পর্টেন্স একটা কোশ্চেন আছে। নেক্সট, প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয়? দারুণ কোশ্চেন। অনেক কোশ্চেন যদি রিপিট হয়ে যায়, মনে করো পূর্ববর্তী বছরে এসছে, এই বছরে আবার আসবে কিনা, এত মতবিরোধের দরকার নেই। কোশ্চেন আছে, কোশ্চেন পড়ে যাও, যা হবে পরীক্ষার হলে দেখা যাবে। নেক্সট, বায়োডিজেল কি থেকে তৈরি হয়? তোমরা জানো সবাই, জ্যাট্রোফা নামক একটা উদ্ভিদ আছে যার বীজ থেকে কিন্তু কি হয়, এই একটা বায়োডিজেল কিন্তু তৈরি করা যায়। তো এইটা কিন্তু তোমাদের দারুণ একটা কোশ্চেন। নেক্সট, সৌর বিকিরণের যে রশ্মিটি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, সেটির নাম কি? দুর্ধর্ষ একটা কোশ্চেন, তোমরা দেখে যেও। নেক্সট, ওজোন স্তর কোন গ্যাসকে শোষণ করে? নেক্সট, ওজোন স্তরকে ক্ষতি করে না কোন গ্রিন হাউস গ্যাস? এটা কিন্তু একটা ইম্পর্টেন্স কোশ্চেন। গ্রিন হাউস গ্যাস বাট ওজোন স্তরকে কিন্তু ক্ষতি করে না। পরের প্রশ্ন আছে, ওডিএস এর পুরো নাম কি? কোশ্চেনটা কিন্তু কয়েক বছর ধরে দেখছি নেই, তো এবছর ওডিএস এর পুরো নাম যদি চলে আসে একবার স্যারকে ধন্যবাদ জানিয়ে যাবে, স্যারকে, আমাকে নয়। তো নেক্সট প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে যে সিবিএম এর পুরো নাম কি? সিবিএম না স্যার, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ফিজিক্স বলবো না, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সিবিএম এর পুরো নাম হচ্ছে কোল্ড বেড মিথেন। মনে থাকবে, কোল্ড বেড মিথেন। কোল্ড
বেড মিথেন। তো এখান থেকে বেড কোল্ড বেড মিথেন। ওকে, তো এখান থেকে কোন গ্যাস যদি আরোহণ করা হয় যদি কোশ্চেন আসে, মিথেন গ্যাস। মিথেন গ্যাস। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন, মাত্র 12টা কোশ্চেন দিয়েছি। কতটা কনফিডেন্স থাকলে 12টা কোশ্চেন দেওয়া যায়? গোবর গ্যাস? না, গোবর গ্যাসের মূল উপাদান বলতে পারি মিথেন, CH4 যেটা অনেক আগে পড়েছি। তো স্যার তাও দিচ্ছে, তো আমি তো ইংলিশ তাও বলতে পারবো না। না না অবশ্যই। তো যাই হোক, কনসার্ন ফর এনভায়রনমেন্ট। ও বাবা, পরেরটা, একটি মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। তো মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি করে তোমরা জানো? মিথেন গ্যাস উৎপন্ন করে। আর মিথানোজেনিক ব্যাকটেরিয়ার যদি নাম বলে তো তোমরা ওই নেহা কক্করের একটা গায়িকা আছে না, ওনার নাম একটুখানি মনে রাখবে, তাহলে হয়ে যাবে। তার কারণ ওনার নামের সাথে অনেকটা মিল, মিথানোকক্কাস নাম ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো সেখান থেকে মিথানোকক্কাস। তো একটু মজার ছলে আমরা দিয়ে দিই, তোমরা দেখো আর মজা নাও আর কি। বাস এই কোশ্চেন গুলো যখন আসবে না তখন আরো বেশি মজা লাগবে। তো তোমরা 2 নম্বরের জন্য যেটা করবে এবার, গ্রিন হাউস এফেক্ট কি, এর কারণ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর যে এফেক্ট বা ফলাফল সেটা দেখে যাচ্ছ। ওজোন স্তর ধ্বংসে সিএফসি গ্যাসের ভূমিকাটা দেখে যাবে। ক্লোরোফ্লুরোকার্বন, এটা যদি কেউ জিজ্ঞাসা করে ক্লোরোফ্লুরোকার্বনের উৎস, আমরা বলতে পারি আমাদের এসি। ঠিক আছে, আমাদের যে পারফিউম ইউজ করি তার মধ্যেও কিন্তু সিএফসি থাকে, এটা মাথায় রাখতে হবে। তো পারফিউম কিন্তু যতই হোক সুগন্ধ, বাট এটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকারক, হার্মফুল। পরের প্রশ্ন, পতঞ্জলি পারফিউম ইউজ করলে স্যার এটা ঠিক বলতে পারবো না, তার কারণ আমি পতঞ্জলি ইউজ করি না। ঠিক আছে, তো তোমাদের জন্য বিষয়টাকে লাইট করছি আমরা। চলো পরেরটা, স্থিতিশীল উন্নয়নের প্রধান 2টি লক্ষণ। দেখো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সবাই পড়ে যাবে, বাট পরীক্ষায় চলে আসলে স্থিতিশীল উন্নয়নের 2টি লক্ষণ। তো এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ছোট করে একটু বলে দিই স্থিতিশীল উন্নয়ন। অবশ্যই। মানে তুমি এই প্রজন্মে যে সমস্ত শক্তিগুলোকে ইউজ করছো সেটা যদি সব করে ফেলো, তা তোমার নেক্সট জেনারেশন কি ব্যবহার করবে? তাই পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে এই প্রজন্মের শক্তির যথোপযুক্ত ব্যবহারকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। আচ্ছা, তাহলে তুমি যেটা আজকে পেয়েছো, সাপোজ কয়লা বা পেট্রোল, তুমি এমন ভাবে ইউজ করবে না যাতে কিনা তোমার পরবর্তী বা নেক্সট জেনারেশন এই শক্তিগুলো থেকে বঞ্চিত থাকুক। ঠিক আছে, তো এটা কিন্তু দেখতে হবে। এছাড়া আরো অনেক কিছু এক্সাম্পল হয়, জাস্ট একটা উদাহরণ হিসেবে তোমাকে আমি বললাম। পরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি এবং তার কারণ? নেক্সট, জ্বালানি তাপন মূল্য কাকে বলে, এর এককটা দেখে যেও, জ্বালানি তাপন মূল্যের এককটা দেখে যেও। আচ্ছা, এরপর যেটা তোমাদের জন্য আমি রেখেছি, গ্যাসের আচরণ, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার, মারাত্মক চ্যাপ্টার, দ্য বিহেভিয়ার অফ গ্যাস। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু টোটাল 8 নাম্বার আসবে, একদম ছাড়লে চলবে না। আমরা আগের ভিডিওতে বলেছি, বাট বেশি কথা বলবো না, কোন কোন প্রশ্নগুলো আসবে তাড়াতাড়ি করে লিখে নাও। দেখো, লেখচিত্র এবছর কিন্তু আসবে। স্যার কোন লেখচিত্র আসবে এবছর? আমার মনে যেটা হচ্ছে, পি এর সাথে ভি এর লেখচিত্র, অথবা ভি এর সাথে টি এর একটা লেখচিত্র আসার চান্স আছে। তার কারণ আগের বছর পি এর সাথে 1/v এর লেখচিত্র এসে গেছে। তো 1/v এবার আর আসবে না। এবার ধরে রাখো, হয় পি এর সাথে ভি এর লেখচিত্র সমপরাবৃত্ত, তোমরা সবাই জানো। আর যেটা হয় সেটা হচ্ছে ভি এর সাথে টি এর যে দুটো লেখচিত্র আছে সেই দুটো লেখচিত্র কিন্তু পড়ে যাবে। স্যার একটু আমাকে জল খাইয়ে দিলে খুব ভালো লাগছে। নেক্সট, চার্লসের সূত্রের ধ্রুবক। স্যার চার্লসের সূত্রের ধ্রুবক মনে রাখতে পারছি না স্যার, কি করব? তাহলে চার্লস কি দিয়ে শুরু হয় স্যার? সি দিয়ে। মানে আমি বাংলায় বলছি স্যার। ও চ দিয়ে। তাহলে চ দিয়ে চাপ, চাপ বলতেই পারি আমি। চাপ তাহলে স্থির থাকছে, তার সাথে ভরটাও স্থির থাকবে। ভরটা 2 ক্ষেত্রেই কনস্ট্যান্ট, অর্থাৎ বয়েলস এবং চার্লস উভয় সূত্রেই কিন্তু ধ্রুবক থাকে আমাদের ভর, যেটাকে বলি মাস। ঠিক আছে, এম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। তো নেক্সট যেটা, এবার পিভি সমান সমান এনআরটি। একটু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পিভি সমান সমান এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা, বাট এক্ষেত্রে প্রশ্নটা এসে পিভি সমান সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির থাকে? মানে পি মানে হচ্ছে প্রেসার, বাংলায় বলছি আমরা চাপ। ভি মানে হচ্ছে ভলিউম, মানে হচ্ছে আয়তন। এন এখানে আমরা মূল সংখ্যা, বাট এন কে ভাঙলে পাওয়া যায় W/m। আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তার মানে বুঝতেই পারছি, টি তো আমাদের টেম্পারেচার, তার মানে এই রাশিটিতে স্থির থাকছে কি আর এর মানটা কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে, ভ্যালু পরিবর্তন হবে না। নেক্সট, কোন উষ্ণতা কেলভিন স্কেলে পাওয়া সম্ভব না? এবছর এটা আসবে, খুব ইম্পর্টেন্স রয়েছে, আসবে এটা। কেলভিন স্কেলে কোন উষ্ণতা পাওয়া সম্ভব না? তোমরা সবাই জানো, নেগেটিভ যদি আমরা বলি, কোন ঋণাত্মক উষ্ণতা, সেটা কিন্তু পাওয়া সম্ভব না। আমি উত্তরও কিন্তু একই সাথে বলে দিচ্ছি এবার অনেক, এটা কিন্তু মাইনরিটি ফলো করতে হবে। নেক্সট রয়েছে, গ্যাসের অণুর গতির উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে? গ্যাসের অণুগুলো যে গতিশক্তি তার উষ্ণতার সাথে কিভাবে ডিপেন্ডেবল? নেক্সট, পিভি সমান সমান W/m RT সমীকরণে এম এর একক কি? এই এম এর এককটা দেখে যেও। 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিনের মধ্যে কোনটি বড়? স্যার 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিন,
এদের মধ্যে কোনটি বড় আপনার কি মনে হচ্ছে? 30°C বড় নাকি 300 কেলভিন বড়? 30°C। স্যার কেন মনে হলো তার কারণ স্যার কিন্তু একটা আইডিয়া করেই ফেলেছে। 30 আর 300 এতটা বোকা স্টুডেন্ট, মানে এতটাও বোকা না যে 300 বলে ফেলবো, সবাই লোভ দেখাবে 300। বাট একটা ছোট্ট জিনিস আমি বলে দেবো, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি কেলভিনে যেতে হয় তাহলে স্যার আপনাকে মাত্র 273 যোগ করতে হবে। আচ্ছা, তাহলে অলরেডি কেলভিনে তো 300 রয়েছে, 273 আর 273 আর যদি 30 যোগ করি তাহলে 303 হয়ে যাচ্ছে। তাহলে স্যার সবচেয়ে বড় হচ্ছে কোনটা? 30 তাহলে কিন্তু স্যারও একটা জিনিস শিখিয়ে দিল, যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি কেলভিনে যেতে হয় তাহলে স্যার কত যোগ করতে হয়? 273 যোগ করতে হয়। তাহলে স্যার আপনাকে এই প্রসঙ্গে একটা কোশ্চেন করে দিই, স্যার উত্তর দেবেন কিন্তু। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যেতে গেলে কি করতে হবে? 273 যোগ করতে হবে। স্যার তাহলে 0°C উষ্ণতায় যদি বরফ আমাদের জমে যায় তাহলে সেটা কেলভিনে কত হবে স্যার? 0° তাহলে মাইনাস করতে হবে না, 0°C থেকে কেলভিনে যাচ্ছি, 0°C থেকে কেলভিন। তাহলে বললাম ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273। স্যার ভেরি গুড। তাহলে এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট স্যারকে কোশ্চেন দেবো। স্যার কিন্তু আছে ও করি না স্যার, আমি স্যারকে একটুখানি পড়াচ্ছি, ধরে রাখো। স্যার যদি এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতো, স্যার T°C কেলভিনে কত? তাহলে স্যার ছেলেবেলার অ্যান্সার কি লিখতো? T°C কেলভিনে কত? তাহলে T°C কেলভিনে কত? তাহলে T প্লাস। ওয়েল ডান, মার্ভেলাস। তাহলে দেখো যে স্যার এটা কবে পড়েছে, স্যারের হয়তো ভুলেও গেছিল, বাট স্যার এটা বুঝে গেল, আমি এখানে বুঝলাম, এটা বুঝে গেল যে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি যাই আমি কেলভিনে তাহলে 273 যোগ করবো। তাহলে একদম সহজ। টি দিক, গরু দিক আর ক্যাটরিনা কাইফ দিক, শুধু মাঝখানে 273 অ্যাড করে দেবো। স্যার রিভার্সে আসতে গেলে শুধু বিয়োগ করতে হবে, আর কোনো ব্যাপার না। ঠিক আছে, তো তোমরা কিন্তু এখান থেকে একটা জিনিস শিখে গেলে কিন্তু, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাদের টি এক্স এগুলো দিয়ে কিন্তু বিভ্রান্তকর জিনিস সৃষ্টি করতে পারে, তোমরা ভয় পাবে না। এইভাবেই ভয় দূর করতে হয় স্যার। সারা বছর না পড়লে শেষের দিকে এসে কত পড়বো আমরা, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদম। নেক্সট প্রশ্ন, জলের বুদবুদ গভীর থেকে যদি আস্তে আস্তে উপর দিকে ওঠে তাহলে তার আকারের কি পরিবর্তন হয়? এটা একটা দারুণ কোয়েশ্চেন। জলের বুদবুদ যদি নিচ থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে আসে তাহলে তার আকার বড় হয়ে যায়, আয়তন বৃদ্ধি পাবে কিন্তু এটা। নেক্সট কোয়েশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সূত্র যদি আমাদের বলতে হয়, একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সূত্র, ভি ভ্যারিয়েজেস এন। আর এই প্রসঙ্গে তোমাদের বয়েলসের সূত্রটাও একবার বলে দিই। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি ভি এর সাথে পি এর রিলেশন দেখি তাহলে ভি ভ্যারিয়েজেস অন বাই পি, অর্থাৎ যত চাপ বাড়বে আয়তন তত কমতে থাকবে, আবার আয়তন যদি কমে চাপ বাড়বে। এটাই হচ্ছে বয়েলসের সূত্র, ছোট্ট করে একটু বলে দিলাম। একদম একদম। নেক্সট চলে আসি, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা সমান, সত্য না মিথ্যা? বহুবার এসে কোশ্চেনটা, তাহলে মনে রাখতে হবে সম আয়তন যদি তুমি 1 লিটার করে নাও, সম আয়তন যদি বলে থাকি, যে কোনো গ্যাসের ক্ষেত্রে অনুসংখ্যা সেম হয়। অর্থাৎ এখানেই অ্যাভোগাড্রো সূত্রটা বলে গেছে যে সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু কিন্তু বর্তমান, যদি কিনা তোমার এই চাপ আর উষ্ণতাটা স্থির থাকে তবে। তো এখান থেকে তোমরা এই শর্ট কোশ্চেন গুলো পড়ে গেলে মজার ছলে আমরা বলে দিলাম। একদম। এবার 2 নম্বর কোশ্চেনের জন্য তোমরা কি কি রেডি করছো? 2 নম্বর কোশ্চেনের জন্য তোমরা রেডি করছো চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। চার্লসের সূত্র স্যার মনে আছে? চার্লসের সূত্র না, তাহলে স্যার বলবো আমি একটু। অবশ্যই। চার্লসের সূত্র একটু আগে বলে দিলাম, কি ধ্রুবক রয়েছে? চাপ। চা দিয়ে চাপ। স্যার বয়েলসের সূত্র মনে রাখতে পারছি না স্যার। বয়েল মানে কি? ফোটানো ধরি, মানে উষ্ণতার প্রয়োজন, তাহলে ওই ক্ষেত্রে উষ্ণতা আর ভর স্থির থাকবে, আর এই ক্ষেত্রে চাপ আর ভর স্থির থাকবে। তাহলে স্যার সূত্রটা কেমন হবে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা, ভি ভ্যারিয়েজেস টি। ওকে, তো এই প্রশ্নটা ভ্যারিয়েজ মানে ভিএস না, আমরা এই ভ্যারিয়েশন দিই, যেটা ভ্যারি করাই সেটা ভ্যারিয়েশন। আমাদের ক্লাস 10 এর 13 নম্বর অধ্যায় ম্যাথমেটিক্স এর, সেখানে ভেদের চ্যাপ্টারে এটা আছে। তো এটা অনেকে ভাবছে এটা আলফার মতো দেখতে লাগে, বাট ওটা তো আবার তেজস্ক্রিয় রশ্মি যদি যায় আলফা বিটা গামা, এক একটা ক্ষেত্রে এক এক রকম ইউজ করা হয়। তো আমরা ভ্যারি করাই যে সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি তোমার সাথে আমার সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে প্রসূন ভ্যারিয়েজেস মিঠুন, আর যদি ব্যস্তানুপাতিক হয় মানে মতের মিল নেই, তুমি যদি বলো বসবো আমি বলছি না উঠবো, তখন প্রসূন ভ্যারিয়েজেস অন বাই মিঠুন। আচ্ছা, বুঝতে পারলে? তো এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক রিপ্রেজেন্ট করে। নেক্সট বলি, গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু দেখে যাবে তোমরা। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে যে পিভি সমান সমান এনআরটি সূত্র নির্ণয়। এটা এবছর খুব ইম্পর্টেন্স, এটা মাথায় রেখো। পিভি সমান সমান এনআরটি সূত্র কিন্তু আসবে। পরের প্রশ্ন আছে, গ্যাসের অণুগুলোর গড় বেগ বলতে কি বোঝো? পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতার মান কিন্তু মনে রাখতে হবে।
পরম শূন্য উষ্ণতার মান আমাদের 3টে আমরা মনে রাখি। তো তোমরা 3টে স্কেল সবাই জানো, তোমরা মনে রেখো। -273 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসে, ওটাকে যদি আবার স্যার কেলভিনে নিয়ে যাই তাহলে -273, তার সাথে +273, মানে 0 কেলভিন। তোমাদের কিন্তু এক্সামিনার অনেক রকম ভাবে আটকে দেওয়ার চেষ্টা করবে যে পরম শূন্য উষ্ণতার মান নিচের কোনটি। দিয়ে বললো অপশন এ 273 ডিগ্রি সেন্টিগ্রেড, সামনে মাইনাস নেই, তুমি হয়তো ওটা দেখোনি, ঠিক শেষ তোমার প্রশ্ন। শেষে গিয়ে আছে দেখা গেলো 0 কেলভিন, তাহলে ওই 0 কেলভিন কিন্তু অ্যান্সার হবে। তো যাই হোক, এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে যাচ্ছ। এরপর তাপের ঘটনা সমূহ, অনেক প্রশ্ন স্যার, অনেকক্ষণ টাইমের ব্যাপার, তাও চেষ্টা করছি। তো তাপের ঘটনা সমূহ না ঠিক আছে, তাপের ঘটনা সমূহ থেকে আমরা করব। আপনি একটু খেয়ে নেন অবশ্যই। তো প্রথমে আমরা 1 নম্বরের প্রশ্নগুলো পড়বো, যে কোন পদার্থের পরিবাহিতাঙ্কের মান সবচেয়ে বেশি, মানে কোন পদার্থের পরিবাহিতাঙ্কের মান সবচেয়ে বেশি। 2 নম্বর কোশ্চেন আছে, কোন কঠিন ব্লকের তাপের পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সাথে কেমন ভাবে পরিবর্তন হয়। 3 নম্বর কোশ্চেন আছে, তরলের কোন প্রকার প্রসারণ নিজস্ব। 4 নম্বর প্রশ্ন আছে, ইনভার কি, লিখে নাও। 5 নম্বর প্রশ্ন আছে, কোন শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক 0 হয়ে যায়, শর্ত উল্লেখ করতে হবে। 6 নম্বর, তাপীয় রোধের রাশিমালাটি লেখো। 7 নম্বর প্রশ্ন আছে, তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। 8 নম্বর আছে, কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক কিন্তু স্যার এই ক্ষেত্রে 3টে, আলফা বিটা গামা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আলফা বিটা গামা, দ্য রিলেশন বিটুইন আলফা বিটা এন্ড গামা, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। স্যার আই এম রাইট? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি। স্যার ইংলিশ কিন্তু খুব কম পারি, বলতে পারি না ঠিকঠাক করে, গ্রামের ছেলে তো, যা শিখেছি আপনার কাছ থেকে। শহরে চলো পরের প্রশ্ন। তো এসআই তে তাপ পরিবাহিতার একক কি। নেক্সট, আদর্শ পরিবাহীর পরিবাহিতার মান কত। 11 নম্বর কোশ্চেন আছে, কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, স্টার মার্কিং কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আছে, এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক। 13 নম্বর কোশ্চেন, তামা, ইনভার, লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। 14 নম্বর কোশ্চেন আছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সামথিং। এই সামথিং কেন লিখেছি স্যার, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সামথিং বলতে কি বোঝো স্যার? এই সামথিং এ কিছু মান বসবে, এবার এই মানটা আমি কেন লিখলাম না স্যার, এই প্রশ্নটা এক এক সময় এক এক রকম ভাবে আসতে পারে। আগের বছর অ্যালুমিনিয়াম, কোনো বছর লোহা, কোনো বছর পিতল, যাই আসুক না কেন উত্তরের কনসেপ্ট একই থাকে। উত্তর কনসেপ্ট জানতে গেলে তো আবার আমার চ্যানেল ভিজিট করতে অবশ্যই, সব একটা জায়গায় বললে তো হবে না, আমাদেরও তোমাদের দরকার রয়েছে, তাই না? তো তোমরা ওখান থেকে গিয়ে আবার দেখে নিও, আমি ওখানে উত্তর করে দিয়েছি। নেক্সট প্রশ্ন, তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, গাণিতিক রূপ লেখো। পরের কোশ্চেন, এগুলো কিন্তু সব মার্ক 3 তে চলে যাচ্ছে। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। নেক্সট 3 নম্বর কোশ্চেন, তাপ পরিবাহিতা কাকে বলে, এর রাশিমালা। 4 নম্বর আছে, দ্বিধাতব পাত কি, এর ব্যবহার। 5 নম্বর প্রশ্ন আছে, কাঁচের শিশির মুখে যদি কোনো ছিপি আটকে যায় তাহলে তুমি ছিপিটা কিভাবে খুলবে। এরম টাইপস এর কোশ্চেন কিন্তু আসে, তোমরা এরম টাইপস এর কোশ্চেন দেখে নিও। আরো অনেক রকমের কোশ্চেন আসে, তোমরা জানো যে কাঁচের শিশি ইংরেজিতে বলা হয় ফিয়েল। বাহ, এটা একটা জিনিস আমি জানতাম না, জেনে নিলাম। আর শিশির মুখে ধাতব ছিপি যদি আটকে যায় কিভাবে খুলবে, ইংরেজিতে ট্রান্সলেট করতে কি হবে স্যার? হাউ টু ওপেন আপ দ্য ক্যাপ অফ দ্য ফিয়েল। ওফ, দ্যাটস মাই প্লেজার। এত কিছু শিখতে পারি সত্যি, আমিও স্যারের কাছ থেকে শিখি। স্যার হয়তো জানে না, লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখি স্যারের। স্যার যে কি, আমি স্যারের একটা ভিডিও, ছোট্ট করে একটা কথা বলি, স্যারের একটা ভিডিও দেখে আমি খুবই মানে ভালো লেগেছিল। যে আমি যখন ছোটবেলায় পড়তাম তখন আমাদের কি হতো না, আমাদেরকে ওই জেরক্স দিয়ে দিত স্যার। হ্যাঁ, জেরক্সের ওইটা মুখস্থ করে আসতাম, না পারলে মারধর দিত ওই। কিন্তু আমি স্যারের ভিডিওতে দেখেছি ছেলেমেয়েরা বলছে যে আজকে অমুক একজন একটা স্ট্যাচু মতো আছে, সেখানে মাল্যদান করবেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। ছেলেমেয়েরা বলছে নিচ থেকে, স্যার দেখছি লিখে যাচ্ছে। তখন আমি ভাবছি যে কি শিখলাম জীবনে আমি তো এরকম একটা ঠিকঠাক করে লিখতেই পারি না। তারপর থেকে মনে হলো না, ইংলিশটাও আমার প্রয়োজন। না, আমি এতদিন ভাবতাম যে না ও ঠিক আছে, আমার দ্বারা হবে না, কিন্তু ওটাও দেখছি না, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেমন একটা ছোট উদাহরণ বলি স্যার একদিন শিখছিলাম, আমরা সবাই বলি ভেহিকলস, নট ভেহিকলস। কি স্যার, এটা কি হবে উচ্চারণটা স্যার, কি হবে? ঠিক আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি শিখি, এখনো বাংলা শিখি, ছেলেমেয়েরাকে বলি যে বিটুল স্যারের কাছে প্রচুর কিছু আমি শিখি। তো শেখার কোনো শেষ নেই, গার্জিয়ান আর গার্জিয়ান, তাই তো? যাই হোক, আমি চেষ্টা করি, ভুল ত্রুটি তো হতেই পারে, স্যার আছে, স্যার শিখিয়ে দেবে। নেক্সট, এখান থেকে আর বিশেষ কিছু দেবো না, তোমরা এবার আলো চ্যাপ্টারে চলে যাও। লাইট খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে। আলো চ্যাপ্টার থেকে টোটাল 12 নাম্বার, এই 12 নাম্বার তোমাদের কিন্তু অনায়াসে তুলতে হবে। তো চলো কোন কোন প্রশ্নগুলো করলে আমরা এই 12 নাম্বার লুফে নিতে পারবো সেটা একটু তোমরা দেখে নাও। সুস্থ স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের পাল্লা কত? 1 নম্বরের কোশ্চেন বলছি।
আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপাতান কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত ডিগ্রি হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আছে বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? 4 নম্বর কোশ্চেন কাঁচ নির্মিত কোন লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দুর্ধর্ষ কোশ্চেন, কোশ্চেনটা দেখে যাবে। 5 নম্বর কোশ্চেন গোলীয় দর্পণে আলোকরশ্মি কোন সূত্র মেনে চলে না? গোলীয় দর্পণে আলোকরশ্মি কোন সূত্র মেনে চলে না? ইম্পর্টেন্স কোশ্চেন। 6 নম্বর একটি অবতল দর্পণকে যদি জলে ডোবানো হয় তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? এটা দেখে যেতে হবে। 7 নম্বর কোশ্চেন আছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরণ কোণ √2, বায়ুতে আলোকরশ্মির আপাতান কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত? আমি জোরে জোরে বলছি, তোমরা এটাকে মানে স্পিড কমিয়ে শুনে নিয়ে লিখে নিতে পারবে। আচ্ছা, না হলে শেষ করতে পারবো না। পরের প্রশ্ন কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক 3/2 এবং 4/3 বলতে কি বোঝো? 9 নম্বর কোশ্চেন আছে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা বা উদাহরণ দাও। 10 নম্বর কোশ্চেন আছে কোন বর্ণের চ্যুতি বেশি এবং কোন বর্ণের চ্যুতি কম? 11 নম্বর কোশ্চেন আছে লঘু থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির চ্যুতি কোণ নির্ণয় করো। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন মিউ আর এবং মিউ ভি এর মধ্যে কোনটি বড়? 13 নম্বর কোশ্চেন গাড়ির ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? 14 নম্বর আছে হাইপার মেট্রোপিয়া কি? 15 নম্বর কোশ্চেন আছে সূর্যের আলোয় গাছের পাতা সবুজ দেখায় কেন? 16 নম্বর কোশ্চেন আছে যে ইএনটি ডাক্তার কোন দর্পণ ব্যবহার করেন? 7 নম্বর আছে র্যালের সূত্রটি লেখো। 8 নম্বর আছে প্রান্তিক বর্ণ দুটি কি কি? আর 19 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? তো এই 19টা শর্ট কোয়েশ্চেন, তার সাথে তোমরা 2 আর 3 এর জন্য পড়ে যাচ্ছ কি দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ R = 2f এর প্রমাণ। আগের বছর আসেনি, এবছর আসতে পারে। উত্তল অবতল দুটোই দেখে রাখবে। প্রমাণ করতে হবে ডেল্টা = I1 + I2 - A। আগেই বলি এই প্রশ্নটা আগের বছর অন্য রূপে এসেছিল, বাট সেম না, এটা কিন্তু সেম না, আর একটা লাইন করতে হতো। এবছর দেখে যেও ডাইরেক্ট যদি দিয়ে দেয় কোনো উপায় থাকবে না তখন। সমান্তরাল কাচ ফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো I1 = I2। এটা কিন্তু ইম্পর্টেন্স প্রশ্ন, দেখে যেতে হবে। উত্তল এবং অবতল লেন্সের চিত্র, মানে চিত্র বলতে এখানে ওই যে বললাম বিভিন্ন বিভিন্ন জায়গায় স্থানে বস্তুগুলোকে রেখে তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যাচ্ছে সেটাকে আঁকা তোমাদের শিখতে হবে। 6 নম্বর কোশ্চেন লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাব আমরা। পরের কোশ্চেনে চলে যাই। তো এবার এখান থেকে তোমরা আর যে কোশ্চেন গুলো দেখে যাবে সেটা হচ্ছে যে ওই গাড়িতে ভিউ ফাউন্ডার হিসেবে কি ব্যবহার করা হয়, তারপরে হেডলাইটে কি ব্যবহার করা হয়, স্ট্রিট লাইটে কি ব্যবহার করা হয়, এই টাইপসের যে কোশ্চেন গুলো হয় সেই কোশ্চেন গুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাচ্ছ। আর একটুখানি বলি তোমরা আর কোন কোশ্চেন গুলোকে নজর দেবে, সেটা হচ্ছে যে ওই সূর্য অস্ত যাওয়ার আগে বা সূর্য ওঠার আগে এই যে আলোর যে কোশ্চেন গুলো আছে না, যে এই কোশ্চেন গুলো কিন্তু একটু একটু দেখে যাবে। তারপরে আরো তোমাদের ওখান থেকে মনে করো কিছু কোশ্চেন তোমাদেরকে আলোচনা থেকে কত নম্বর আসতে পারে? টোটাল 12 নাম্বার, টোটাল 12 নাম্বার আসবে, শর্ট দিয়ে বর্ড দিয়ে, ঠিক আছে। আর এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে, তো এখান থেকে তোমরা প্রবলেমও কিন্তু কিছু করে যেতে হবে, বাট প্রবলেম তো এভাবে আর সাজেশন দেওয়া যায় না, ওটা টোটালি নিজেদের উপর ডিপেন্ড করে কতটা কনসেপ্ট গ্রো করেছে তার উপর। তো মোটামুটি আলো চ্যাপ্টার থেকে এটাই দেখে যাক। তো আর যেটা বলবো যে আপাতত কি এখানেই শেষ করব নাকি এর পরে বাকিটুকু বলে দিন? হ্যাঁ, বাকিটুকু বলে দিন। বাকিটুকু একবারে একটুখানি বলে দিই, তারপর যাদের যাদের প্রয়োজন আমি তাদেরকে বলবো প্রি স্টাডি সেন্টারে ভিজিট করতে, সেখানে গিয়ে টোটাল পিডিএফ যা আছে সেগুলো ওখান থেকে আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, তোমরা ওখানে যেও। বাট তার আগে আর একটু বলে দিই, চলতরিৎ থেকে তোমরা যে কোশ্চেন গুলো পড়ে যাবে, চলতরিতের থেকে এবছর কিন্তু ইম্পর্টেন্স, এটাও 12 নম্বরের প্রশ্ন আসে। চলতরিৎ থেকে তোমরা এবছর যেটা দেখে যাবে সেটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, খুব ইম্পর্টেন্ট। এরপরে তুল্য রোধ বের করার সূত্রগুলো, এবছর তুল্য রোধের অঙ্ক না দেওয়ার চান্স বেশি। এবছর যে অঙ্কটা দেবে সেটা হচ্ছে, আবারও বলে দিই, এবছর তোমাদের কিন্তু অঙ্ক যেটা দেবে সেটা হচ্ছে বিল ক্যালকুলেশনের অঙ্ক, অর্থাৎ তোমরা যত প্রকারের ওই রকম টাইপসের অঙ্ক আছে না, বাড়িতে 4টি 60 ওয়াটের পাখা, 80 ওয়াটের টিভি এরকম আছে না, ওই কোশ্চেন গুলো কিন্তু বারবার করে সলভ করো। যদি তোমাদের মনে হয় স্যার এই প্রবলেমটা প্রয়োজন, তো আমি কি আপনার চ্যানেলে আর একদিন আসতে পারি এই প্রবলেমটা করানোর জন্য? যাদের যদি প্রবলেমের সমস্যা হয় তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে যে আমরা ভিডিও বানাবো কি স্যার আসবেন কিনা। আর এই পর্যন্ত তোমরা ভিডিও দেখেছো কিনা সেটাও বুঝতে পারবো। যে তোমরা ওই সিন করে দিয়ে চলে যাও, এটাও খুব বিপদ। এখন তোমাদের বিপদ, আমি তোমাদের জন্য আমরা খাচ্ছি। এখন রাত অনেক বাজে, রাত, ঠিক না? এখন অনেকটাই বেজে গেছে, 11:30টার বেশি। তা সত্ত্বেও আমরা এখন
ভিডিও শুট করছি। তো এখান থেকে আর তোমরা দেখে যাচ্ছ লেন্জের সূত্র, ফ্যারাডের সূত্র, এগুলো তোমরা দেখে যাচ্ছ। আর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, এগুলো তো তোমাদের জানাই। আর এবছর তোমাদেরকে আমি যেটা বলবো, কেউ কমন দেবে না, আমি একমাত্র কমন দিচ্ছি। কুলম্বের সূত্র দেখে যেও। কুলম্বের সূত্র কিন্তু এবছর যদি চলে আসে একবার হলেও থ্যাঙ্কস জানাতেই হবে। কুলম্বের সূত্র কেউ কমনে দিচ্ছে না, আমি দিচ্ছি কুলম্বের সূত্র। সেই দুটি স্থির বিদ্যুৎ তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এফ ভ্যারিজেস Q1 Q2 বাই আর স্কয়ার, এইটুকু লিখলেই নাম্বার। অনেকটা বলে দিলাম। আর যদি তুমি ভ্যারিয়েস চিহ্ন তোলো, তাহলে আমি সেটাকে বলবো এফ ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। এইটুকু করে দিও, ব্যাস, কুলম্বের সূত্র কমপ্লিট। আরেকবার ছোট করে বলবো নাকি একটু? অবশ্যই। দুটি স্থির বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ ভ্যারিয়েজেস Q1 Q2 বাই আর স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে কুলম্বের সূত্র। মনে রাখতে হবে, তোমাকে এখন রক্তে পুশ করতে হবে ফিজিক্সকে যদি ভালোবাসতে হয়। তা নাহলে ফিজিক্সে নাম্বার পাওয়া কি চারটেখানি কথা? বাট সারা বছর পড়বো না কিছু, অন্তত 60 পেলে তাই নাচবে। সারা বছর পড়িনি, 60 পেয়ে গেছি, এটা নাচানাচির ব্যাপার চলে আসবে। আর যারা 100 পাবে তাদের তো কথা আলাদা। আমি তাদেরকে ভগবান বলে থাকি। ফিজিক্সে 100 পেয়েছে মানে সত্যি সে ভগবান, আলটিমেট। না হলে পেলো কি করে? কেননা সবাই যেখানে ভয় পাচ্ছে সেখানে তুমি পেয়ে গেছো, মানে তুমি তো সবার শ্রেষ্ঠ, তাই তোমরা পাও, আমি এটাও চাইবো, সেটা তো ভালো ভালো ব্যাপার। আর তোমরা আগেই তো ওই আগের ভিডিও যারা সিন করেছে তারা জানে যে পরমাণু নিউক্লিয়াস থেকে কি পড়তে হবে বলেই দিয়েছি, ওই ভিডিওটাও সিন করার দরকার। আর ধাতুবিদ্যা থেকে বলে দিয়েছি, জৈব রসায়ন থেকে বলে দিয়েছি। আর যেটা বলবো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি সমীকরণ দেখে যেও। এরা আর বিভিন্ন এবিসি শনাক্তকরণের যে ভিডিওগুলো হয়, মানে ভিডিওগুলো বলবো না, এবিসি শনাক্তকরণের ভিডিও আছে, তার জন্য বলে দিলাম যে ভিডিও। এবিসি শনাক্তকরণের কিন্তু কিছু প্রশ্ন হয়, ওই এবিসি শনাক্তকরণ দেখে যেও, ওটা কিন্তু আসে। আর ইউপ্যাক নোমেনক্লেচার দেখে যেও। আমি তাও একটু ছোট্ট করে বলে দিই, এবছর ইউপ্যাক নোমেনক্লেচার কিন্তু ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিডের মধ্যে একটা দেওয়ার চান্স, আর তা না হলে ওই প্রোপানল ওইখান থেকে একটা দিয়ে দেবে। তো এটা দেখে যেও ওখান থেকে, আশা করছি ওখান থেকে কমন পাবে। আর লুইস ডট গঠন দেখতে কিন্তু একদমই ভুলবে না। তড়িৎ যৌগ সমযোজী যৌগের লুইস ডট গঠন কিন্তু অবশ্যই আসবে। আর তড়িৎ লেপন কাকে বলে তো এবার আসছে না, আগের বছর এসে গেছে, চাপ নেই। তো এবার ওখান থেকে অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া কিন্তু অবশ্যই দেখতে হবে। অর্থাৎ ওই যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ওই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, ওই চ্যাপ্টারটা থেকেও কিন্তু এই কোশ্চেনগুলো আসে। তো একটু বিক্রিয়াগুলো দেখে যেও। আর প্রবলেম আর কি বা কমন দেবো, প্রবলেম যদি তোমাদের মনে হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো স্যার মোটামুটি এইগুলো করে যাক, অনেক অনেক দিয়ে ফেলেছি, এইগুলো দেখে যাক। আর তার সাথে মজা করে আমরা পড়িয়েও দিলাম। তাই মনে রাখতে হবে, ভৌত বিজ্ঞানকে ভয় নয়, জয় করতে শিখতে হবে। আর ভৌত বিজ্ঞানে যদি থাকে ভয়, তাহলে ফ্রেন্ডলি রানিং ছাড়া অন্য কিছু নয়। তোমরা অবশ্যই স্যারের চ্যানেল কিন্তু সাপোর্ট করবে এবং স্যারের চ্যানেল ভিজিট করবে, পিডি স্টাডি সেন্টার। স্যার সেখানে সমস্ত প্রশ্নের বা এর যত প্রবলেমস রয়েছে, তোমাদের যা যা ডাউটস আছে স্যারের সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ভালো থেকো। এতক্ষণ ধরে তোমরা আমাদের সঙ্গে ছিলে, আমাদের দুজনের গলা শুনেই বুঝতে পারছো যে উই আর ভেরি টায়ার্ড, যে আমরা সারাদিন ধরে কাজ করেছি। কিন্তু তোমাদের ভালোবাসার কাছে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, ম্লান হয়ে যায়। ভালো থেকো, অনেকখানি বললাম, খুব ভালো থেকো।